এ সপ্তাহেই তাফসিল ঘোষণা, 1 ঘন্টা বাড়ানো হলো ভোটের সময়। সহকর্মীদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। সামনে কঠিন সময়, চলছে নানা ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক রহমান। বললেন একমাত্র বিএনপি পারে দুর্নীতির লাগাম টানতে। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট নরমাল, অবস্থা ফ্লাইট জার্নির মতো নয়। চিকিৎসা তদারকিতে হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নেতৃত্বে নতুন জোট, আরও কয়েকটি দলের অন্তর্ভুক্তির আভাস, এক প্রতীকে নির্বাচনের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে সরকার। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সিইসি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবেই এগুচ্ছে। তিনি বলেন, এরই মধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে ইসি চালকের আসনে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদের পৌঁছাতেই হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর আগে চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তাফসিল ঘোষণার পর 48 ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার সামগ্রী না সরালে নির্বাচনী আচরণ বিধিমালার আওতায় ব্যবস্থা নেবে কমিশন। এছাড়া ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত আসমা আক্তার নুপুরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠক করে নির্বাচন কমিশন। রবিবার সকাল বিকাল 2 দফায় 10ম এ সভায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ পর্যালোচনা সহ ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতি উঠে আসে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তের কারণে ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়িয়ে 7:30 থেকে 4:30 করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে রাখা হবে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের, বাড়ানো হবে গোপন কক্ষ। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব দল পোস্টার না সরালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বলেন, নির্বাচনের আগের রাতেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ সতর্ক থাকবে কমিশন। আমরা কনফিডেন্ট, আমরা ওইসব ঘটনার অবতারণা আর দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা থাকবে। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতির লাগাম যদি কেউ টেনে ধরতে পারে তা বিএনপির মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, তারা দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানাতে চান না, চান স্বাবলম্বী বাংলাদেশ। বিএনপির লক্ষ্য, উদ্দেশ্য একটাই, দেশকে গড়তে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপি আয়োজিত 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে রবিবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তারেক রহমান বলেন, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, যা রুখতে পারে জনগণ। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব। সেরকম একটি বাংলাদেশ চাই। সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে প্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, কি? দেশকে আমাদের গড়তে হবে। তারেক রহমান বলেন, বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এক, দুর্নীতি, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কেউ কেউ কাউকে কাউকে দেখতে বলেন, দেশের জনগণ তাদের ৭১-এ দেখেছিল। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। জনগণের রায় পেলে দেশকে নিয়ে পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা এখনো হয়নি। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZF জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে বিকেল 4:45টার দিকে এভার কেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। মামুন, আমরা কিছুক্ষণ আগে যেটি শুনেছি যে এই মুহূর্তে মেডিকেল বোর্ডের একটি সভা চলছে এবং কয়েক দফাই কিন্তু এই সভাটি হয়ে থাকে বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে। এবং গতকালকের কথা যদি আমরা বলি, যে গতকাল কিন্তু রাত 12:30টার দিকে ডাক্তার জুবাইদা রহমান তিনি এই হাসপাতাল ত্যাগ করেছিলেন। আজকেও ঠিক বিকেল 3:40 তিনি এই হাসপাতালে ঢুকেছেন এবং এখন পর্যন্ত কিন্তু হাসপাতালেই অবস্থান করছেন এবং তার অবস্থা কিন্তু অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে তার অবস্থান, সেখানেই তিনি রয়েছেন। তার অবস্থার অবনতি বা উন্নতি কোনোটি নেই, অর্থাৎ এ ধরনের তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে প্রতিদিনের মতো আজকে কিন্তু বিশেষ করে মেডিকেল টিমের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে তেমন কোনো তথ্য তার সম্পর্কে শুধুমাত্র বিএনপির একটি প্রেস রিলিজ দিয়ে শুধু জানানো হয়েছে তার অবস্থা অপরিবর্তিত। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সিভিল এভিয়েশন থেকে একটি তথ্য জানিয়েছে যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে কাতার আমিরের যেই বিমানটি আসার কথা ছিল, সেটি মঙ্গলবার সকাল 8টায় এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য একটি তারা সময় দিয়েছেন। অর্থাৎ এটি নির্দেশ আকারেই তারা দিয়েছেন। অর্থাৎ এই বিমানটি
সকাল 8টায় মঙ্গলবার তারা অবতরণ করতে পারবেন, এই অনুমতি দেয়া হয়েছে। আসলে এই বিমানটি আসার পরে বেগম খালেদা জিয়া সেই বিমানে করে লন্ডনে আসলে যেতে পারবেন কিনা, তখন তার স্বাস্থ্যের অবস্থা কি থাকবে, উন্নতি হবে নাকি অবনতি হবে, সেই বিষয়গুলো আসলে এই মুহূর্তে আলোচনার প্রসঙ্গ নেই। এই কারণ সেটি আসলে নির্ভর করছে পুরোপুরি তার স্বাস্থ্যের উপরে। এমনটিও হতে পারে যে তার অবস্থা যদি কিছুটা উন্নতি হয় তাহলে হয়তো সেই বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, অথবা যদি এই স্থিতিশীলতা যদি না আসে, অর্থাৎ অবনতি হলে হয়তো সেই বিমানটিকে আবারও ফিরে যেতে হতে পারে। তো সব মিলিয়ে বেগম ডাক্তার জুবাইদা রহমান যেহেতু রয়েছেন, হয়তো আমরা আরও কিছু তথ্য পাওয়ার জন্য কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। মামুন। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী দেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। বিএনপি এই ধরনের বিভাজনে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, ইদানিং বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে প্রমাণের প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রবণতা ভেঙে ফেলার আহ্বান জানান মির্জা ফখরুল। আহমেদ সরারের রিপোর্ট। বিএনপি আয়োজিত 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি রবিবার সকালে উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পর নতুন বাংলাদেশের চিন্তা সবার মাঝে এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। বিএনপি মহাসচিব বলেন, তারা বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান। ছাত্রদলকে দলের ভ্যানগার্ড উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের কাছে যাবেন তাদেরকে দীক্ষিত করে গড়ে তোলার কাজ চলছে। বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তাভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। মির্জা ফখরুল তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চান। আমরা ভারাক্রান্ত আছি, ভারাক্রান্ত এই জন্যে যে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের সক্রিয়তা আরো বাড়ানোর পরামর্শ দেন মির্জা ফখরুল। তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বন্ধে সরকার ও পুলিশ লাগবে না, এলাকাবাসীকে সাথে নিয়েই তা প্রতিহত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দোয়া কামনায় রাজধানীতে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মির্জা আব্বাস আরও বলেন, বেগম জিয়া এখন আর কোনো দলের নেত্রী নন, তিনি সবার আবেগের জায়গায় পৌঁছে গেছেন। বেগম জিয়ার জন্য এত দোয়া হয়েছে, অতীতের কোনো ব্যক্তির জন্য তা হয়নি। আগামী জাতীয় নির্বাচনে এলাকাবাসীর কাছে ভোট কামনা করে মির্জা আব্বাস বলেন, বিএনপি জনমানুষের দল, সবাইকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নেবে বিএনপি। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের ব্যাপারে কোনো আপোষ নাই, এটা একটু মাথা রাখবেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক দমন করার জন্য সরকার কিংবা পুলিশ কিংবা মির্জা আব্বাসের প্রয়োজন নাই। আমি মনে করি যদি এলাকায় একটা সমাজ থাকে। গণতান্ত্রিক সংস্কার জোট নামে
জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে 3 দলীয় নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে গঠিত এই জোট এক প্রতীকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। আরও কয়েকটি দল এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী জোট গঠন করেছে, যার আত্মপ্রকাশ ঘটে রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন এই রাজনৈতিক জোটের ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একই প্রতীকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে জোটের দলগুলো। ভোটের মাঠকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট গড়তেছে, আমরা সেটারই বিরুদ্ধে। এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে যে কোনো একটা জোট বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে, আমাদেরকে শিখিয়েছে, তারা এখন তাদের নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা জোটে চলে যাচ্ছে। যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, গণঅভ্যুত্থানে নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব, সৎ দেশপ্রেমিক মানুষ, আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করব। নতুন এই রাজনৈতিক জোট দেশকে নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে জানালেন জোটের নেতারা। ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। যে গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত হয়েছে, সেই অভিপ্রায় জাগ্রত রাখা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভবিষ্যতেও এই জোট কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। সকালে রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে। রিপোর্ট ফজলে রাব্বির। জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে। দেশব্যাপী চালায় নারকীয় হত্যাযজ্ঞ। রাস্তায়, হাসপাতালের মর্গে পড়ে থাকে বিভিন্ন বয়সী মানুষের মরদেহ, দেয়া হয় গণকবরও। সেই সময় রায়েরবাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে আন্দোলনে নিহত 114 জনকে গণকবর দেয়া হয়। গণঅভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রবিবার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছে সিআইডির ফরেনসিক টিম। এদিন সকাল থেকেই প্রিয়জনের লাশ খুঁজতে রায়েরবাজার কবরস্থানে হাজির হন স্বজনরা। প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ ছিল তাদের কণ্ঠে। খুঁজতে কোথাও পাই না। পরে আঞ্জুমানে গেছিলাম, ইসলামে গেছিলাম, তো ওখান থেকে আমরা বাইরের ছবি সংগ্রহ করে আমরা পরে আঞ্জুমানে বলতেছে আমরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। 34 দিন পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করছি, আর পাইনি। এই 34 দিন পরে পাইছি ঢাকা মেডিকেলে একটা ছবি একজনের দ্বারায়, ওনার ভাই আর ওনার ভাই পায় নাই, পাইছে। এরপরে হ্যান থেকে কইছে আঞ্জুমানের থেকে আমি ওই যে এই জায়গায় পাঠাইছে। 18 জুলাই আমার ভাই বাসার থেকে বের হইছে। আমার ভাই শেষ দেখাটুকু আমরা দেখতে পাই না, এক মুঠো মাটিও কবরে দিতে পাই না পরিবারের কেউ। এখন পর্যন্ত জানি না আমার ভাইয়ের কবরের সন্ধান কোনটা। আমার ভাইকে মাত্র 5 দিনে কিভাবে বেয়ারিশভাবে দাফন করে, একটা লাশ কিভাবে 5 দিনে দাফন করা হয়, সেটা আমি জানতে চাই খুনি হাসিনার কাছে। আন্তর্জাতিক প্রোটোকল মেনে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত পরিচয় লাশ শনাক্তের কাজ করা হবে বলেও জানিয়েছে সিআইডি প্রধান। যারা দুপুর রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে, উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন।
তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। পরিচয় শনাক্ত হলে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ স্বজনদের সিআইডিতে গিয়ে ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি প্রধান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর। এই মামলায় গ্রেপ্তার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীর উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রবিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ অগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ২৬ জনকে গুম করে জেআইসিতে নির্যাতনের ঘটনার অভিযোগ তুলে ধরা হয়। শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআইয়ের সাবেক ৫ জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই অগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ হত্যাসহ ৮ অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন ইশতেহারে মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতের অবস্থান এখনও বাংলাদেশে কর্তৃত্ববাদের পক্ষে বলেও মন্তব্য তার। রাজনীতিকদের ব্যাংকের মালিক না হওয়ার বিষয়টি ইশতেহারে রাখার কথা বলেছে টিআইবি। রিপোর্ট ইমরুল কায়েসের। আসন্ন সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে কি কি বিষয় গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা দরকার তা নিয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির কার্যালয়ে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অবস্থান পরিষ্কার করতে হবে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে দলগুলোর অঙ্গীকার। কথা বলছি রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন নিয়ে, কিন্তু বিচার যেন কোনো অবস্থায় ধামাচাপা পড়ে না যায়। দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে জুলাই অভ্যুত্থান ও কর্তৃত্ববাদী সরকারের আমলে সংগঠিত সকল হত্যাকাণ্ড, অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত, বিচার কার্যক্রম, ন্যায় বিচার কার্যক্রম অব্যাহত রাখা এবং ভবিষ্যতে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ তারা গ্রহণ করবেন সে সম্পর্কে দিক নির্দেশনা তাদের ম্যানিফেস্টো থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের নমনীয় অবস্থানের কারণে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হয়নি বলে দাবি করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দলগুলোর কৌশল ইশতেহারে উল্লেখের পরামর্শ দেন তিনি। দুর্নীতি অব্যাহত আছে এবং সেটার দৃষ্টান্ত কিন্তু আমরা ৫ আগস্ট বিকেলবেলা থেকে দেখেছি। দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষমতা এবং গভর্নেন্স স্পেসের ক্ষমতাটাকে অপব্যবহার করে যে ধরনের মহলগুলো সাধারণত দুর্নীতিতে লিপ্ত থাকেন তারা ঠিকই লিপ্ত রয়েছেন এবং সরকারের অভ্যন্তরে কোনো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেগুলোর চিত্র আপনারা প্রকাশ করেছেন, আমরা দেখেছি। উদ্বেগজনক এটুকু বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভাবনা ছিল আরো কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানটা গ্রহণ করার, সেটি তারা হয়তো বা ব্যর্থ হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ব্যাংক সহ আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দেয় টিআইবির প্রতিবেদনে। ব্যক্তি খাতের অধীন প্রতিষ্ঠানসমূহের মালিকানার স্বচ্ছতা নিশ্চিতে এবং খেলাপি ঋণ ও অর্থ পাচার রোধে সুবিধাভোগী মালিকানার স্বচ্ছতা বিষয়ক আইন বা বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট প্রণয়ন করা, সকল রাজনৈতিক দলকে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরে গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারের অঙ্গীকার করা। রাজনীতিতে অর্থ, ধর্ম ও পেশি শক্তির অপব্যবহার ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার দেখতে চায় টিআইবি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ ৩ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করা হলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির খবরে রাত থেকেই স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে আসে বলে জানান ব্যবসায়ীরা। সন্ধ্যা ৬টার দিকে ২ ট্রাক পেঁয়াজ সোনা মসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড প্রবেশ করে।
পেঁয়াজগুলো আমদানি করেছে গৌর ইন্টারন্যাশনাল ও ওয়েলকাম ইন্টারন্যাশনাল। এতে শিবগঞ্জ সদর সহ বিভিন্ন খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম 20 থেকে 30 টাকা কমে 100 টাকা বিক্রি হয়। এরই মধ্যে আমদানিকৃত পেঁয়াজগুলো লোড আনলোড করে দ্রুত দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে ব্লকেট কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছেন মোবাইল ব্যবসায়ীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত মোবাইল বেচাকেনা বন্ধ থাকবে। এর আগে মোবাইল নিবন্ধন কার্যক্রম নীতির সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে সড়ক আটকিয়ে চলে তাদের বিক্ষোভ। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। আগামী 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন NEIRC বাস্তবায়নে যাচ্ছে সরকার। এতে বন্ধ হয়ে যাবে নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন। এর প্রতিবাদে সকাল 11টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। হঠাৎ এমন কর্মসূচির কারণে আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত পুরো রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে সরকারের ন্যায্য কর নীতির আহ্বান জানানো হয়। 57% ট্যাক্স আমরা মানি না। আমরা 57% ট্যাক্স দিয়ে কেউ ব্যবসা করতে পারবো না। আমরা চাই সীমিত আকারে একটা ট্যাক্স দেওয়ার জন্য। ওদের থেকে তো আমাদের মার্কেট অনেক অনেক বড়। সারা বাংলাদেশের শোরুম আছে মনে করেন 500, সারা বাংলাদেশের মোবাইলের দোকান আছে 50,000। তো আপনি কি 5,000 দোকানের দিকে দেখবেন না 50,000 দেখবেন? মোবাইল বিজনেস কমিউনিটির নেতাদের অভিযোগ, অতিরিক্ত বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সিন্ডিকেট তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে, যা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় হুমকি। জনগণকে কারা চুষে খাচ্ছে? কিছু সংখ্যক সিন্ডিকেট এই দেশকে লুটে পাটে খাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। একটা আলোচনার মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে পেতে চাই। রাত 8টার দিকে আন্দোলনকারীদের 7 প্রতিনিধির সাথে বৈঠকে বসেন বিটিআরসির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক থেকে অর্থ উপদেষ্টার সাথে আলাপের আশ্বাসে মঙ্গলবার পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব। মিটিংয়ে যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে, এই থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। এদিকে দাবি না মানা পর্যন্ত মোবাইল কেনাবেচা বন্ধ রাখার ঘোষণাও রয়েছে আন্দোলনকারীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দল ক্ষমতায় গেলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নীতি অংশীজনদের নিয়ে রিভিউ করা হবে। রবিবার রাজধানীতে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। NEIR নীতি রিভিউয়ের প্রয়োজনীয়তা আছে বলেও জানান তিনি। সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত স্মার্টফোন কত সহজে মানুষের হাতে পৌঁছানো যায়। স্মার্টফোন উৎপাদক ও আমদানিকারকদের মধ্যে ট্যাক্স পার্থক্য যৌক্তিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে আমদানিকারকদের ট্যাক্স ফ্রি বন্ডেড ওয়্যার হাউস ও ব্যাক টু ব্যাক LC দেবে। NEIR বর্তমান নীতি বাস্তবায়ন হলে স্মার্টফোনের বাজার একচেটিয়া হবে এবং দাম আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেন আমির খসরু। সেলফোন এই পণ্যটি বাংলাদেশের মানুষের হাতে আমি কত সহজে তুলে দিতে পারবো, 1 নম্বর প্রায়োরিটি। একটি গণতান্ত্রিক সরকার যদি আসে, তাদের প্রধান প্রায়োরিটি হবে যে এই পণ্যটি যেটার গুরুত্ব এত বেশি, যেটার উপর নির্ভর করে আমাদের আগামী অর্থনীতির অনেক সিদ্ধান্ত জড়িত থাকবে, সেটা আমরা সবচেয়ে কম দামে কেন দিতে পারি নাই, সেই বিষয়টা আমরা বিবেচনায় আনব। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন তার সহধর্মিণী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা। জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদে আয়োজিত প্রতিবাদ সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় পিলখানা হত্যাকাণ্ড ও 57 সেনা কর্মকর্তার নির্মম হত্যার মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। নাসিমা আক্তার কল্পনা বলেন, স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে যে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ করেন তার পরিবারের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, এমনকি সন্তানের পড়াশোনার টাকাও NBR থেকে তুলে নেওয়া হয়। আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় নেতাকর্মীরা পিন্টুর জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে তাকে প্রতিদিন আটকে রাখার নির্দেশ দিত বলেও
অভিযোগ তার। শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৈতিকতার ভিত্তিতে কারো অপরাধের দায় ঝুলিয়ে রাখা গ্রহণযোগ্য নয়। জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব এবং জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে তার রাজধানীর বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কোন মামলায় আটক করা হয়েছে সেটি পরে জানানো হবে। গত এপ্রিলে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন আত্মপ্রকাশ হওয়া দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন শওকত মাহমুদ। তিনি এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন। 2023 সালের 21 মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। আজ মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও গাইবান্ধা মুক্ত দিবস। ৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় জেলাগুলো। দিনটি উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা হয়। নানা আয়োজনে চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন করেছে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ। সকালে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভার শুরুতেই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট বিভিন্ন কর্মসূচি নেয়। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় খাগড়াছড়ি জেলা সদর উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। এ দোয়া মাহফিলে জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দাওয়ান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরগা প্রাঙ্গণে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নরসিংদীর রায়পুরায়। পৌর শহরের মতলেব ভূঁইয়া শপিং কমপ্লেক্স মার্কেটে জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুর সভাপতিত্বে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির খুলনা বিভাগীয় সম্মেলন হয়েছে। খুলনা সোনাডাঙ্গায় ব্লু অর্কিড হোটেলে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। এদিকে প্রতিষ্ঠানটি ৫ম বছরে পদার্পণ করায় সকল গ্রাহক, কর্মী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। সভায় বিমা গ্রাহক মরহুমা মারুফা আক্তারের ১৯,৮১৭ টাকা জমার বিপরীতে মৃত্যু দাবি বাবদ ১,২৬,৭৮৫ টাকার চেক দেয়া হয়। চেক গ্রহণ করেন বিমা গ্রহীতার স্বামী মোহাম্মদ সোহেল রানা। সভায় কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম, ডিএমডি অ্যান্ড সিএসডিও মোহাম্মদ আবু ইউসুফ এবং খুলনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 12তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহণ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এসএম আবু জাফর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের বরণ করে নিয়েছে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। গভর্নিং বডির চেয়ারম্যান শামিমা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। যাবার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে এ সপ্তাহে তফসিল ঘোষণা, 1 ঘন্টা বাড়ানো হলো ভোটের সময়। সহকর্মীদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। সামনে কঠিন সময়, চলছে নানা ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক রহমান। বললেন একমাত্র বিএনপি পারে দুর্নীতির লাগাম টানতে। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট নরমাল, অবস্থা ফ্লাইট জার্নির মতো নয়। চিকিৎসা তদারকিতে হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান।
এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নেতৃত্বে নতুন জোট, আরও কয়েকটি দলের অন্তর্ভুক্তির আভাস, এক প্রতীকে নির্বাচনের ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।